আজকের আলোচ্য বিষয় হচ্ছে জেরেন্ট আর পার্টিসিপল। জেরেন্ট কথাটা কোথায় ব্যবহার করব? যখন একটা ভার্ব কাজ করছে একটা নাউনের, তখন সেটাকে বলবো জেরেন্ট। মানে ভার্বই যেখানে নাউন হিসেবে গণ্য হচ্ছে বা কাজ করছে, সেখানে আমরা জেরেন্ট ব্যাপারটি পাচ্ছি। এখানে দেখো এক্সাম্পলসে দুটো এক্সাম্পল আছে। প্রথমটি হচ্ছে গার্ডেনিং। গার্ডেনিং কথাটা হচ্ছে জেরান্ট। কি করে হচ্ছে সেটা শোনো। গার্ডেনিং ইজ মাই হবি। বাগান করা আমার নেশা। এই গার্ডেনিং কথাটা এখানে একটা সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? হোয়াট ইজ মাই হবি? হোয়াট এর উত্তর পাচ্ছি গার্ডেনিং। তাহলে একটা সাবজেক্ট মানে একটা নাউন। পরের সেন্টেন্সে চলে আসা যাক। একই কথা একটু ঘুরিয়ে বলা হচ্ছে, আই লাভ গার্ডেনিং। এখানে এই গার্ডেনিং কথাটি এখানে একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো। অবজেক্ট মানেও কিন্তু সেখানেও কিন্তু নাউনের কাজ করছে। তাহলে গার্ডেনিং কথাটা একটা ভার্ব, কিন্তু ব্যবহার হচ্ছে একটা নাউন হিসেবে। প্রথম সেন্টেন্সে একটি সাবজেক্ট হিসেবে, দ্বিতীয় সেন্টেন্সে একটি অবজেক্ট হিসেবে। তাহলে নাউন যখন একটা ভার্ব যখন একটা নাউনের কাজ করছে, তাকে তখন আমরা জেরেন্ট হিসেবে বলছি। কিন্তু জেরেন্টের আরো কয়েকটি বিষয় পরিষ্কার করে তবে আমরা সেটাকে জেরেন্টে পড়ছে কিনা সেটা বুঝবো। তার জন্য পরের পয়েন্টস গুলো দেখো। একটা জেরেন্টের একটা মার্কার থাকে, চিহ্ন থাকে। চিহ্ন মানে তাকে দেখে বোঝা যাবে হ্যাঁ এটা জেরেন্ট। প্রথমত সেটা নাউন হতে হবে, দ্বিতীয়ত সেই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হতে হবে। আইএনজি দিয়ে যে ভার্ব পাচ্ছি আর সেটি যখন একটি নাউনের কাজ করছে, তখন আমরা তাকে জেরান্ট হিসেবে বলতে পারছি। একটা জেরান্টের মধ্যে না একটা ভার্ব আর একটা নাউন দুটোর একটা কম্বাইন্ড ফোর্স কাজ করে, দুটোর মিলিত শক্তি। একটা ভার্ব কিন্তু সে কাজ করছে নাউন, তাহলে এটা একটা ভার্বও হয়ে গেল আবার একটা নাউন হলো, দুটোকে মিলিয়ে তৈরি হচ্ছে একটা জেরান্ট। আর সেই জন্য জেরান্টকে কি বলতে পারি আমরা? পুরোনো ইংলিশ গ্রামার বইতে অনেক জায়গাতেই পাবে। আর ডাবল পার্ট অফ স্পিচ, যেখানেই এই ব্যাপারটি পাবো সেই সব জায়গাতেই ডাবল পার্ট অফ স্পিচ। তার মধ্যে জেরান্ট একটি, একটা ভার্ব আর একটা নাউন দুটো পার্ট অফ স্পিচের কাজ একসঙ্গে করছে, তাই জন্য সে ডাবল পার্ট অফ স্পিচ। Today we will discuss gerund and participle. In the first group, gerund. What is a gerund? When a verb works as a noun, it is called a gerund. A gerund is actually a verb, but it is used as a noun in a sentence. In the examples, following examples you see, there are two examples. Roughly the same idea is expressed in both the sentences, but in little different way. The first one, gardening is my hobby. Gardening is a verb. Here in this sentence, it is used as the subject of the sentence. What is my hobby? Gardening is my hobby. So a subject means it's a noun, it is answering the question what, and that's why when the verb is working as a noun, it is a gerund. In the second example, that same idea is expressed in little different way. I love gardening. Here gardening is a word that is used as an object. It's the object of this second sentence. I love what? I love gardening. So here also gardening is a verb, but it is working as a noun in the second sentence also as an object. So gardening, a verb used as a noun, it's a gerund. The marker of a gerund is ing, ing. Generally in continuous tense we know
ing is added to the root verb, and that same marker is used here. But here the verb is actually not working as a verb, it is working as a noun. A gerund has a combined force of a noun and a verb. A verb and a noun are combined in a gerund. A gerund is, that's why it is called a double part of speech. Double part of speech, verb and noun, two parts of speech are combined together to form one gerund. এবার দেখা যাক পার্টিসিপল বলতে আমরা কি বুঝি। পার্টিসিপলও একটা ভার্ব। পার্টিসিপল কি করে, একটা অ্যাডজেক্টিভের কাজ করে, মানে হোয়াট কাইন্ড এইটার উত্তর দেয়। আমরা অ্যাডজেক্টিভ পড়েছি, তাই জন্য আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে হোয়াট কাইন্ডের উত্তর যে শব্দতে দেয় সেটি হয়ে যাচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এখানে একটি ভার্বই অ্যাডজেক্টিভের কাজ করবে। এটাও একটা ডাবল পার্ট অফ স্পিচ, কেননা এখানেও ভার্ব আর অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। পার্টিসিপলসের দু রকম ফর্ম হয়, দু ধরনের রূপ থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলেও আইএনজি মার্কার, আইএনজি যোগ হবে রুট ভার্বের সঙ্গে, কিন্তু সেখানে কিন্তু হোয়াটের উত্তর পাবো না, হোয়াট কাইন্ডের উত্তর পাবো, মানে নাউন নয়, সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাই জন্য পার্টিসিপল ভার্ব যেখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। বেস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবো, সেখানে একটা এক্সাম্পল আমরা দেখি। মুন্নি ইজ আ ক্রাইং বেবি। হোয়াট টাইপ অফ বেবি বা হোয়াট কাইন্ড অফ বেবি, এর উত্তরে পাচ্ছি ক্রাইং বেবি। তাহলে ক্রাইং কথাটা অ্যাডজেক্টিভের কাজ করছে, যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করলো, এটা একটা ভার্ব, তাই জন্য এটাকে বলছি পার্টিসিপল। A participle, this is also a verb that plays the role of an adjective. It is also called a double part of speech. Double means two separate parts of speech are combined there. A verb is working as an adjective. Two forms are there. There, number one, present participle is formed by adding ing to the base verb. This is the present form of the participle, ing to the base verb. But in this case, we have to see whether it's an adjective or a noun. If it is a noun, then it is a gerund. But when answering the question what kind, that means it is working as an adjective, then we can say it's a participle. And ing is the marker, that means it's a present participle. In the example, let's see. Munni is a crying baby. What kind of baby? A crying baby. Crying. Cry is a what? It's a verb. And marker is ing. And what kind? It is answering the question what kind. That means it's a participle. It's a verb with a combined force of an adjective. প্রেজেন্ট পার্টিসিপলের কথা বললাম, এখন আসি পাস্ট পার্টিসিপল। কিভাবে পাস্ট পার্টিসিপল তার রূপটা আমরা কিভাবে পাই, যেখানে দেখব ভার্বের সঙ্গে ডি যোগ হয়েছে বা ইডি যোগ হয়েছে, কখনো টি হতে পারে, কখনো এন কিংবা ইএন যোগ হতে পারে রুট ভার্বের সঙ্গে, মানে বেস যে ভার্বটা, সেইটা হলে সেই ভার্বটি যখন একটি অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকেই বলবো পার্টিসিপল। আর কোন ধরনের পার্টিসিপল? দ্য পাস্ট ফর্ম, মানে পাস্ট ফর্মটাকে ইউজ করছি যখন, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে এক্সাম্পল দেখো, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ ক্লোজড ডোর। হোয়াট কাইন্ড অফ আ ডোর? আ ক্লোজড ডোর। দেখো ক্লোজড কথাটা, ক্লোজ একটা ভার্ব, তার সঙ্গে ডি যোগ হয়েছে, মানে
বন্ধ দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই বন্ধ ডি যোগ হয়ে এটা একটা পাস্ট ফর্মে আছে ভার্বটা, আর কাজ করছে কিসের না একটা অ্যাডজেক্টিভে, তাহলে এটা হয়ে গেল একটা পাস্ট পার্টিসিপল। Now, what is a past participle? How just we have discussed present participle. There is another form. It is already said. The second form is past participle. How to form that past participle? By adding d or ed or t or n or en to the base verb. The example you see, we are standing in front of a closed door. That means what? A closed door. What kind of a door? A closed door. Answering the question, what kind? That means it is working as an adjective, but actually it's a verb. Close is a verb, but working as an adjective, and it is in past form. That's why it is called a past participle. The past participle form of the verb. It is a verb working as an adjective. Here the word closed is qualifying the noun door, so the word closed is working as an adjective. So gerunds and participles, these are also both of them are actually verbs, but gerund is used as a noun, participle means it is working as an adjective. Past participle নিয়ে এতক্ষণ আলোচনা করছি, এখানে একটা কথা বলে রাখছি, তোমরা অবশ্যই একটি ভালো গ্রামার বই সবসময় রাখবে, কেননা এটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি, আমি জাস্ট আইডিয়া দিতে পারছি, এখানে বেসিক আইডিয়াটা যেখানে কারোর দরকার আছে এই ভিডিও সেইখানে হেল্প করবে, কিন্তু ডিটেলস একটা বইয়ের মতো করে একটা ভিডিওকে তো বানানো আমার পক্ষে অসম্ভব, তাই জন্য সেক্ষেত্রে আমি বলবো যে একদম পুরো বইয়ের মতো ব্যাপারটা ভিডিওতে পাওয়া যেতে পারে না, তোমরা বই অবশ্যই রাখবে এবং সেটা একটা ভালো গ্রামার বই, যেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা বই, বর্তমান যুগ উপযোগী। অনেক পুরনো বই ব্যবহার করলেও সেখানে হয়তো জিনিসটা ঠিক ছিল সেই সময়ে, এখন বর্তমানে অনেক বদল এসছে, সেই অনুযায়ী তোমরা সেটা বুঝে যেন একটা সব থেকে ভালো কোনো গ্রামার বইয়ের সাহায্য অবশ্যই নেবে। এখানে আমি পাস্ট পার্টিসিপল নিয়ে যেহেতু কথা বলছিলাম, একটা কথা তোমাদের বলা খুবই দরকার মনে হয়, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যে টেন্স চার্টের থার্ড কলাম যেটাকে আমরা ইউজ করি, পারফেক্ট টেন্স ভার্বের যখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হিসেবে আমরা কোনো ভার্বকে ইউজ করি, সেখানেও কিন্তু সেই এই কলামটাই লাগে, লাস্ট কলাম অফ দ্য টেন্স চার্ট, মানে মিনস দ্য থার্ড কলামটা টেন্স চার্টে যেটা আছে। এখানে আমি কয়েকটা উদাহরণ নিয়েছি, এখানে উদাহরণের ব্যাপারেও বলে রাখছি, গ্রামার বইতে তোমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সব অসংখ্য ভার্ব কে তোমরা পেয়ে যাবে। এখানে আমি এই ভিডিওর মাধ্যমে একটা উদাহরণ স্বরূপ এই অংশটিতে তোমাদের কিছু বলছি, এখানে আমি সে অর্থে অ্যালফাবেটিক্যাল অর্ডার ইউজ করিনি বা অনেক উদাহরণও দিইনি, আমি 7টা উদাহরণ তুলেছি, এই কারণে এই 7টির মাধ্যমে কি কি ধরনের চেঞ্জ আসে সাধারণত ভার্বের মধ্যে কয়েকটা তার এই মানে এই অংশটাই যতটা ফিট করেছে আমি ততটার মধ্যে রেখেছি ব্যাপারটা, তবে বিভিন্ন ভাবে যে বদলগুলো হয় সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা আগের অংশে আলোচনা করছিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় এন ই এন ই এন ইডি ডি টি ইত্যাদি অংশ যুক্ত করে রুট ভার্বের সঙ্গে, এখানে সেই উদাহরণগুলো পাবে। আর লাস্টে 7 যেখানে পুট পুট পুট, এখানে একটা এই উদাহরণও দিয়েছি,
কিছু কিছু ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না, মানে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পারফেক্ট, আই মিন পারফেক্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল সব ক্ষেত্রে সেই একই শব্দটিকে আমরা ব্যবহার করি। এই টেন্স চার্টে তিনটে টেন্স দেয়া থাকে, প্রেজেন্ট টেন্স দেয়া থাকে, পাস্ট টেন্স দেয়া থাকে, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট টেন্স দেয়া থাকে। পাস্ট পার্টিসিপল কিন্তু একটা অন্য বিষয়, কিন্তু টেন্স হিসেবে দেখতে গেলে সেটাকে আমরা পারফেক্ট টেন্স হিসেবে দেখবো। প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, এই তিনটে টেন্স থাকে। আর এখানে প্রশ্ন অনেকের মনে আসতে পারে ফিউচার টেন্স কেন দেয়া থাকে না? কেন না প্রেজেন্ট টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি আমরা, তার আগে আই বা উই এর সঙ্গে শ্যাল কথাটা ব্যবহার করা হয়, আর বাকি সব কিছুর সঙ্গে উইল কথাটা ব্যবহার করা হয়। তাহলে শ্যাল গো, উইল গো, এই ধরনের কথা বলে আমরা ফিউচার টেন্স বোঝাই। আর যেহেতু সেখানে শব্দটা ওই একই যেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে, শুধু মডাল অক্সিলারি ভার্ব একটা আলাদা লাগছে, সেজন্য সেটাকে আমরা আলাদা করে টেন্স চার্টে আলাদা করে সেটা দেয়া থাকে না। আচ্ছা, এখানে উদাহরণগুলো একটু বলে নিই। নাম্বার 1 দেখো, গো, প্রেজেন্ট টেন্সে গো, পাস্ট টেন্স ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপলে যেটা আমরা ইউজ করি অর্থাৎ পারফেক্ট টেন্সে গন, GONE, gone. নাম্বার 2, প্রেজেন্ট হচ্ছে সি, পাস্ট টেন্স হচ্ছে স, পারফেক্ট টেন্স হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। বাকিগুলোও বলে যাচ্ছি, তোমরা খেয়াল করো। রাইট, রোট, রিটন, সিং, স্যাং, সাং, লাইক, লাইকড, লাইকড, লার্ন, লার্নড, লার্নড, put, put, put. Number 7, put, put, put. This way এইভাবে আমরা টেন্স চার্টের ব্যবহার করি। কিন্তু টেন্স চার্ট বলতে একটা বিশাল ব্যাপার, আর সেটা একটা ভালো গ্রামার বই থেকে অবশ্যই তোমরা ভালো করে শিখবে। তার বানান আর তার উচ্চারণ এই দুটো যেন খুব সুন্দরভাবে শিখো। এই টেন্স চার্ট আমাদের ইংলিশ সম্বন্ধে আমরা যত শিখতে আগ্রহী থাকবো তত বেশি আমাদের সাহায্য করবে। ইংরেজি গ্রামার সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া দেবে এবং বলতে, লিখতে, পড়তে সব ক্ষেত্রেই আমরা এর উপকার পাবো। The tense chart. Now I'm talking about the tense chart because here just before this I said something about the past participle form of the verbs. Now there we have seen participle means what? It's a verb. Actually it's a verb, but it is working as an adjective, and the past form of that verb is used as an adjective. That's why it is called a past participle. But in this chart we get the third column. The third column gives us the idea of the perfect tense. In a tense chart we get three forms of the verbs: present form, past form, and the perfect tense. That means perfect tense and past participle both are the same. In the third column what we get, that is called the perfect tense of a verb, or in other way we can say that is the past participle form of the verb. Now 7 examples I have chosen. They are from different groups. In this place they are not arranged in alphabetical order, but from a good grammar book I always suggest you to use a very good grammar book, contemporary and of good quality. That is the main thing. Now in these examples, as I told you previously, sometimes any, sometimes only n, sometimes en, sometimes d, sometimes ed or t. These are all added to the base verb, to the root verb, to get the past participle form of the verb. That means the perfect tense of the verb, you can understand. And one more example is there, that is put, put, put in number 7. That is telling us that there is no change in the past form or in the
past participle. That means in the perfect tense there is no change in the word. Let us see what examples I have given you. Number 1, go, went, gone. Go is in present tense. In past tense it is went, and in perfect tense or in past participle it is gone. Number 2, see, saw, seen. In the same way we get number 3, write, wrote, written. Number 4, sing, sang, sung. Number 5, like, liked, liked. Number 6, learn, learnt, learnt. And number 7, put, put, put. That means different types of examples you have got here. And basically you have to learn the tense chart from a good grammar book. Repeatedly I am telling you that.